উনি বিপর্যস্ত শারীরিক ভাবে, সেই কারণে দেশের চরিত্র আস্তে আস্তে মাফিয়া চরিত্রে পরিণত হচ্ছে। মাফিয়া চরিত্রে দেখেন যত বেশি তার উপরেই তাদের অত্যাচার। উনি কি জানেন না, উনি কি জানেন না কারা করছে? ওনার সোনার ছেলেরা আজকে যে কাজ করেছে, আজকে উনি আমার বিশ্বাস যদি শেখ মুজিব বেঁচে থাকতেন, যে ঘটনা গতকাল মান্না তৈমুরাল খন্দকার নারায়ণগঞ্জে হয়েছে, শেখ সাহেব ওখানে যে ক্ষমা চাইতে তোদের প্রতি অন্যায় করেছে, আমি দুঃখ প্রকাশ করি। এখন আমরা আপনাদের সরাসরি আজকে আমার হোম মিনিস্টার সেখানে বক্তব্য রাখছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমাদের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আমরা একটু অপেক্ষা করি। আমরা আশা করি আবার সংযোগ নিয়ে যাচ্ছি। চিকিৎসা ব্যবস্থা আমেরিকার চেয়ে উন্নত, আমরা আর্থিক ভাবে ভারতের চেয়ে উন্নত। তাই যদি হয়ে যায়, দেখেন কত লক্ষ লোক ভারতে চিকিৎসা নেয়, কয়জন ভারতীয় আছে এখানে। আজকে আমাদের দেশের সাধারণ মানুষ প্রত্যেকের জীবন বিপর্যস্ত। যে মাফিয়া স্টেটের যে চরিত্র, তাকে ক্রমে আমরা সেদিকে যাচ্ছি। এখানে কোনো শাসন থাকবে না, শাসন নাই, অনাচার আর অনাচার। এবং এইটা এক সময় হয় কি, মাফিয়া তার নিজের ঘরেও আগুন দেয়। আমার ভয় যে এই জাতীয় ঘটনাগুলি, উনি আমার প্রিয়, আপনারা অনেকে পছন্দ না করলেও আমি শেখ মুজিবের কন্যা হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে আপনারা জানি প্রায় ওনার প্রশংসাই করি, কিন্তু হয়তো উনি ওই বিপদ থেকে রেহাই পাবেন না। কালকের যে ঘটনা, এটা নিন্দা করার ভাষা আমার জানা নেই। আমি যখন টেলিফোন পেলাম, আমি বিশ্বাস করতে পারিনি। আমি কোনো বিশ্বাস করতে পারি নাই, একটা পারিবারিক অনুষ্ঠান, সেখানে পর্যন্ত যদি ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এরা এই জিনিস করে, উনার এত গোয়েন্দা বাহিনী, তারা তো এই খবর নিশ্চয়ই উনাকে আগেই দিয়েছেন, এবং উনার সর্বনাশ টানবে এই গোয়েন্দা বাহিনী। এরা উনাকে যেটা শুনতে চান শুনান, যেটা বিশ্বাস না করতে পারে সেই রকমেরই আজকে। তবে উনাকে যদি আমরা জীবিত চাই, উনি যেন সুস্থ থাকে চাই, উনি মানসিক ভালো থাকে চাই, উনার বিশ্রাম দরকার। বিশ্রামের একটা পদ্ধতি আছে, সেই বিশ্রামের পদ্ধতিটা হবে উনার একটা সুষ্ঠ নির্বাচন দিয়ে ইতিহাসের পাতায় ওনার যেন নামটা থেকে যায়। তা না হলে আজকে একটা লোক বিশ্বাস করতে পারি না যে আমাদের দেশে আইন কানুন বলে কিছু আছে। পত্রিকায় দেখেছেন 7 দিনের একজনের বিচার করে 4 জীবন দিয়ে দিলেন। আমি তো ফাঁসির বিরুদ্ধে আমাদের বহুবার বলেছি, কিন্তু আজকে এই 4 জীবনের ডেফিনেশনও নাই। আজকে স্কুলের বাচ্চা থেকে শুরু কার জীবনের নিরাপত্তা আছে? আমার আপনার কারোই নাই। না আমাদের এই খাদ্য, আজকে এর পরিবর্তনের জন্য আজকে আমাদের উনাকে সুস্থ রাখার জন্য উনাকে আমরা চাই যে উনি আরো দীর্ঘদিন বাঁচুক। উনি বাংলাদেশের গড় আয়ু অতিক্রম করে ফেলেছেন। উনার গড় আয়ু অতিক্রম করেছেন, এত পরিশ্রম করেন, অতি ক্লান্ত মানসিক ভাবে, শারীরিক ভাবে। তারপরে উনার চারিদিকে যে চাটুকাররা আছে, যারা তাই বিচ্ছিন্ন। আজকে উনি যদি সত্যিকার অর্থে মানসিক ভাবে সুস্থ থাকতেন, উনি মান্নাকে একটা ফোন করে বলতেন, মান্না আমি খুবই দুঃখিত, এরা করেছে আমি জানতাম না, অথবা আমি ব্যবস্থা নিচ্ছি। আজকে সকালের মিটিং এর আগেই আমরা শুনতে পেতাম কতজনকে অ্যারেস্ট করেছে, বড় কামাল, আসাদুজ্জামান কামাল। তুই সকাল হওয়ার আগেই ওইগুলিকে ধরে জেলে পড়ো, তা না হলে দেশ চালাতে পারবেন না। সে জানে আবার ইতিহাসের গতি কোন দিকে যায়, কিন্তু আমরা কোনো দুর্ঘটনা দেখতে চাই না। আমি উনার সুস্থতা কামনা করি, মানসিক শারীরিক। কেবল তাহাজ্জুদের নামাজ পড়লেই হবে না, তাহাজ্জুদের খোদার প্রতি আমাদের তাহাজ্জুদের নামাজ সবার মঙ্গল। উনি সেই নামাজ হয়তো উনি তাই বলে না, কিন্তু কাজে প্রমাণ হয় না। তা আপনাকে আমি অনুরোধ করি, পিতার কিছুটা গুণ অর্জন করেন, ওইটা অন্যের কথায় ভাইসেন না।
আজকে মাফিয়ার যে চরিত্র দেখতে পাচ্ছি বাংলাদেশের, অত্যন্ত চিন্তিত আছে। খোদা তাকে হেদায়েত করুন। সংগ্রামী বন্ধুরা, তৈমুর আলম খন্দকারের বাড়ি একজন মুন্সির বাড়ির কাছেই গাজী দস্তগীরের বাড়ি থেকে এসে হামলা করেছে হামলাকারীরা। আমরা জেনেছি দস্তগীরের বাবুর্চির নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে, পত্রিকায় এসেছে। এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে নিন্দা প্রকাশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রদের নেতা জাসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এসেছেন প্রতিবাদ জানাতে। প্রতিবাদের এই সমাবেশে অংশগ্রহণ করতে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন বর্ণাঢ্য রাজনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় যারা সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, এক সময় তুখোর ছাত্র নেতা, যার বক্তব্য শোনার জন্য সেই বটতলায় রিক্সাওয়ালা থেকে বাদাম বিক্রির সেই ফুটপাতের দোকানদার ও চাতক পাখির মতো তাকিয়েছিল, সেই আমাদের বর্তমান সময়েরও যিনি এই অবরুদ্ধ পরিবেশেও সাহসের সাথে দৃঢ়তার সাথে কথা বলে যাচ্ছেন এবং এই অবৈধ ভোটারবিহীন সরকারের একজন তীব্র সমালোচক, এমন সমালোচক নয় শুধু, তিনি অবশ্যই সরকারের ভালো কাজগুলোকে ভালো বলে থাকেন এবং খারাপগুলোর সমালোচনা করে থাকেন, কিন্তু এই সরকার তো কারো সমালোচনা তাদের সহ্য করার ক্ষমতা নেই। তারা আপনারা দেখেছেন গতকালকে কাপুরুষের মতো ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে। তাকে মেরে ফেলার উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এই অবৈধ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী এই গোলাম দস্তগীরের গুন্ডা বাহিনীরা রামদা সহকারে তার উপরে হামলা চালিয়েছিল। তাকে যদি সেখানকার রাজনৈতিক কর্মীরা যদি মানব ঢাল হয়ে অন্য একটি ঘরের মধ্যে নিয়ে না যেত, তাকে হয়তো মেরে ফেলতো। কারণ আমরা জানি, আমি অনেক ধরনের ঘটনার শিকার হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করে সেই বগুড়া ব্রাহ্মণবাড়িয়া আমার নিজ এলাকায় এই গুন্ডারা যে কি করতে পারে সেটি তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, হামলা কি শুধু মাহমুদুর রহমান মান্নার উপরে হচ্ছে? কথা বলেন, মান্নার উপরে হচ্ছে? গত পরশুদিন তো বাম ছাত্র সংগঠনগুলোর ধর্ষণ বিরোধী লং মার্চে সেই ফেনীর আরেক কুখ্যাত এই পান্ডা বাহিনীর সেই নিজাম হাজারীর গুন্ডা বাহিনীরা হামলা চালিয়েছিল বাম ছাত্র সংগঠন নেতাদের উপরে, নারী সদস্যদেরকে লাঞ্ছিত করেছে। তার পূর্বে আপনারা দেখেছেন ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাদের উপরে পুলিশ হামলা চালিয়েছিল, বাম সংগঠনের নেতাদের উপরে পুলিশ ছাত্রলীগ হামলা চালিয়েছিল এবং আপনার মাগুরাতে ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, তাদের উপরে হামলা চালিয়েছে। আমি একটা কথা বলেছি, দেখেন কারা এই সন্ত্রাসীদেরকে, এই গুন্ডাদের হামলা থেকে বাকি আছে। বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার উপরে 6 কর্পোরেশন নির্বাচনের সময় ছাত্রলীগের গুন্ডারা এই কারণ বাজার মোড়ে হামলা চালায়নি? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে এই ফেনী যাওয়ার পথে এই নিজাম হাজারীর গুন্ডা বাহিনীরা হামলা চালায়নি? চালিয়েছে। এই সরকার টিকে আছে হামলাকারী সন্ত্রাসীদের মাধ্যমে। এই ভোটারবিহীন অবৈধ সরকার বর্তমানে সন্ত্রাস, ধর্ষক, দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে। অনেকগুলো সমস্যা সমাধান একটা জায়গায়, এই গুন্ডাতন্ত্রের অবসান ঘটাতে হবে, এই স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে হবে। এজন্য বলছি যে আজকে ব্যক্তি মান্নার উপরে হামলা হয়নি, হামলা হয়েছে এই সময়ের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন অগ্রভাগের সৈনিকের উপরে। দলমত নির্বিশেষে আমরা যদি এই হামলা নিয়ে কথা না বলি, আগামীকালকে কেউ রক্ষা পাবো না। বাস্তবটা তাই হচ্ছে। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, শুধু মান্না ভাইয়ের কথাই নয়, আজকের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ভোটারবিহীন অবৈধ সরকারকে হটাতে যারাই কথা বলছে, আন্দোলন সংগ্রাম করছে, তাদের
প্রত্যেকের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমাদের রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই বিভাজিত রাজনীতি করে আসছি বলেই এই অবৈধ স্বৈরাচাররা মসৃণ ভাবে ক্ষমতায় থাকছে, তাদের রাম রাজত্ব কায়েম করে যাচ্ছে। সে কারণে বলছি, তাদেরকে আর সময় দেওয়া যাবে না, যথেষ্ট হয়েছে। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, শহর থেকে আপনার গ্রাম, কোন জায়গায় আজকে মানুষ আর নিরাপদ নয়। আজকে ওই যে আপনার কুমিল্লার কোন জায়গায় একটা উপনির্বাচন, ইউনিয়ন পরিষদ উপনির্বাচন দেখেছি, উপনির্বাচনে কুপিয়ে রক্তাক্ত করে ফেলেছে। সুতরাং এই ভোট ডাকাতরা এভাবেই তারা ক্ষমতায় টিকে আছে। কিন্তু যদি আমরা জনগণ ওদের রামদা কিংবা অস্ত্রের বিপরীতে খালি হাতে যদি সিনা টান টান করে দাঁড়িয়ে যায়, আমি শতভাগ নিশ্চিত করে বলছি যে ওরা পালিয়ে যাবে। মান্না ভাইয়ের মনে আছে, মান্না ভাই ভালো বলতে পারবেন আমার চেয়ে, এক সময়ের সামরিক স্বৈর শাসক আইয়ুব খানের একটা গুন্ডা বাহিনী ছিল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, এনএসএফ, ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট। যখন ছাত্ররা নির্যাতিত হতে হতে একদিন রুখে দাঁড়ালো এই এনএসএফ এর দুটি অংশ। একটি অংশ সাধারণ ছাত্রদের সাথে হাত মেলালো, সাধারণ ছাত্রদের কাতারে এসে দাঁড়ালো, আর একটি অংশ ক্যাম্পাস ছেড়ে পালালো। আজকের এই দুর্বৃত্তদের হাত বেশি লম্বা নয়, কিন্তু আমরা নীরবে নিবৃত্তে সরে যাওয়াই ওরা বেপরোয়া হয়ে যাচ্ছে। সেজন্য এখন আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে বলতে চাই, মান্না ভাইয়ের উপরে যে হামলা জড়িত ছিল, সেটা ওই অবৈধ সরকারের যদি মন্ত্রীও জড়িত থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং ওখানকার ওসির যে মন্তব্য, সেটা তো একটা ভয়াবহ মন্তব্য, ছাত্রলীগের মন্তব্য, যুবলীগের মন্তব্য, ক্যাসিনো লীগের মন্তব্য। ওসি মাহমুদুল হাসান উনি কি বলেছেন? উনি বলেছেন যে হামলা হয়েছে সেরকম কোন ঘটনা আমার জানা নেই, তবে এই তৈমুর আলম খন্দকারের বাসার অনুষ্ঠান থেকে সরকার বিরোধী বক্তব্য ছিল, তাই আওয়ামী লীগের লোকজন বাধা দিয়েছিল, প্রতিরোধ করেছিল। তার মানে ওনারা সব জানতেন। আজকে এই সব ওসি সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি প্রশ্ন করেন, আপনি যা করতেছেন এদিকে কোন মানুষের কাজ কিনা। আজকে পুলিশের জাফরুল্লাহ স্যার বলেছেন যে, সম্ভবত বলেছেন যে 10% খারাপ পুলিশ থাকতে পারে। আজকে সিলেটের ঘটনা, থানা হেফাজতে 10,000 টাকার জন্য একজন এসআই একজন সাধারণ মানুষকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে। একজন ওসি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে 60 গুলি মেরে ফেলেছে। এই ওসি প্রদীপ কিংবা এই এসআই আকবররা এই ক্ষমতাতন্ত্রের, এই গুন্ডাতন্ত্রের পৃষ্ঠপোষকতাই কিন্তু এগুলো করে যাচ্ছে। সেখানে প্রশাসনের ভাই বোনদের প্রতি বলবো, আমরা আপনাদের বিরুদ্ধে নয়, আপনাদের পক্ষের লোক আমরা, কারণ আপনারা জনগণের পক্ষে কাজ করবেন। কিন্তু যারা এই গুন্ডাতন্ত্রের সাথে কাজ করছে, যারা অবৈধ স্বৈরাচার সরকারের দোষর হিসেবে কাজ করছে, তাদের অপকর্মগুলো আপনারাও জাতির সামনে তুলে ধরেন। আপনার নিজের জানি সরকারি চাকরি করার কারণে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এখন জনগণ জেগেছে। আপনারা নিশ্চয়ই জনগণের জাগরণের পদধ্বনি শুনতে পাচ্ছেন, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান। এই জাতির মুক্তির জন্য দলমত নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে না পারি, তাহলে এই জাতির মুক্তি সম্ভব নয়। তাহলে গতকালকে মান্না ভাই মার খেয়েছে, আমি অতীতে খেয়েছি, আবার খাবো। বাম সংগঠনগুলো আপনার ফেনীতে খেয়েছে, আবার ঢাকায় খাবে। এই মাইনের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে যদি না আমরা ঐক্যবদ্ধ হই। সর্বশেষ আহ্বান, এখানে মুরব্বিয়ান অনেকে বক্তব্য রেখেছেন, আমার একটাই আহ্বান যে দয়া করে দল মত নির্বিশেষে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এবং এই যে মানুষের বাক এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে আশা করি মাহমুদুর রহমান মান্না ভাইদের উপরে যত হামলা মামলা হবে, আমাদের সেই লড়াই সংগ্রাম আরো বেগবান হবে, আরো সুসংগঠিত হবে। আপনাদেরকে সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আবারও মান্না ভাইয়ের উপরে এই ন্যাক্কারজনক হামলায়
অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি করে এবং দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। গড়ে তুলি আন্দোলন, মানলার উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, হাসিনার জবাব চাই, শেখ হাসিনার জবাব চাই। মানলার উপর হামলা কেন? সন্ত্রাসীদের কালো হাত ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা, দর্শকদের আস্তানা, ভোটদাতাদের আস্তানা, ছাত্র যুব জনতা, মান্নার উপর হামলা কেন? শেখ হাসিনার জবাব চাই। বিপির আহত কেন? শেখ হাসিনার জবাব চাই। বিপীড়িত জনতা, বন্ধুরা সমাবেশের মধ্য দিয়ে আমরা দেখছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার উপর যে হামলা হয়েছে গতকাল, তার একটি প্রতিবাদ সমাবেশ। বক্তব্য রাখছিলেন ডাকসু ভিপি নুরুল হক নূর। আমরা আবার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছি, আমরা চেষ্টা করছি সংযোগটি আবার যুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন যে ভিড়ের মধ্যে ইন্টারনেট কানেকশন খুব ডিস্টার্ব করে বাংলাদেশে। আমরা একটু দেখতে চাই যে কি হয়েছে, কি সমস্যা। তো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য আমরা শুনেছি, ভিপি নুরুল হক নূরের বক্তব্য আমরা শুনেছি, এবং মাহমুদুর রহমান মান্না বক্তব্য দেওয়ার জন্য আসছিলেন, প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা খুব সম্ভবত অর্থাৎ যেখানে অতিরিক্ত মানুষজন থাকে সেখানে বাংলাদেশের ইন্টারনেটের সিগন্যালের যে অবস্থা, তাতে খুব সম্ভবত সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আমরা চেষ্টা করছি সেটি আবার সংযুক্ত করতে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আজকে থেকে চেষ্টা করছি বাংলাদেশের যে দালাল মিডিয়া, বাংলাদেশের যে নিয়ন্ত্রিত গণমাধ্যম, সেই গণমাধ্যম অনেক কিছুই প্রচার করে না। সেই জায়গাটা থেকে যে আমাদের একটি উদ্যোগ, আমরা চেষ্টা করছি সংযোগ পেরেছি। আমরা আবার আপনাদের নিয়ে আমাদের সঙ্গে সমবেত বন্ধুগণ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা বক্তাদের কাছ থেকে শুনে গেছেন, এই সরকার নার্ভাস হয়ে পড়েছে। এখনো জনগণ যথাযথ অর্থে রাস্তায় নামেননি। তারা কেবল রাস্তায় নামার জন্য নানান ভাবে উদ্যোগ নিচ্ছেন। এই বিভিন্ন তাদের এই রাষ্ট্রযন্ত্রের সমস্ত বাহিনীকে তারা যেভাবে যথেচ্ছ ব্যবহার করছে, তার ফলে প্রতিদিন এইদিকে দুর্নীতি, ওইদিকে গুম খুন, ওইদিকে অত্যাচার, ওইদিকে ধর্ষণ, এই সব কিছু একের পর এক ঘটে চলেছে। এর বিরুদ্ধে নানান ভাবে মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন, আন্দোলন করছেন, তাদের দাবিগুলো তুলে ধরছেন। ঘটনার ভিত্তিতে তুলে ধরা দাবি দেওয়ার আন্দোলনের উপরে এই সরকারের পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী একের পর এক যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, তা থেকে বোঝা যায় এই সরকার ইতিমধ্যেই নার্ভাস হয়ে পড়েছে। গতকাল জননেতা মাহমুদুর রহমান মান্নার উপরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হামলা হয়েছে। এই হামলা সরকারের পেটোয়া বাহিনী, তার গুন্ডা বাহিনী এই হামলা করছে। আপনারা জানেন গতকালকেই
পাটকল রক্ষার জন্য অবরোধ কর্মসূচি ছিল দেশের বাম প্রগতিশীল শক্তিগুলো, খুলনার শ্রমিক সংগঠনগুলো এই অবরোধের ডাক দিয়েছিল। আমরা খুলনার ফুলতলায় দেখলাম কিভাবে পুলিশ বাহিনী বেপরোয়া লাঠিচার্জ করেছে। কলকারখানার কলোনিতে ঢুকে নারী পুরুষ নির্বিশেষে পিটিয়েছে। 12 জন নেতা কর্মীকে আহত অবস্থায় তাদের গ্রেফতার করে মামলা দিয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি এর 2 দিন আগে যখন ছাত্ররা ধর্ষণের বিরুদ্ধে লং মার্চ করছিল ঢাকা থেকে সেই বেগমগঞ্জ, নোয়াখালীর বেগমগঞ্জ, মহিমাগঞ্জের দিকে, যেখানে কি ভয়াবহ কায়দায় এই গুন্ডাতন্ত্র রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে, যুবলীগ, অমুক লীগ সেই সমস্ত ক্ষমতা কাজে লাগিয়ে এইভাবে ধর্ষণ করে, নারী নির্যাতন করে, সেইগুলো আবার ভিডিও প্রচার করার সাহস রাখে। এই পুরো পরিস্থিতির বিরুদ্ধে যখন তারা লং মার্চ করছিল, তার উপরে ফেনীতে দেখলাম ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ সম্মিলিতভাবে হামলা করলো। সেখানকার যে এমপি তাদের মদদে এই হামলা পরিচালিত হয়েছে। আমরা দেখেছি এর আগে ডাকসু ভিপি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর, ছাত্র অধিকার পরিষদ, তাদের উপরে কিভাবে হামলা করা হয়েছে ধারাবাহিকভাবে। এই হামলা এখনো চলছে বিভিন্ন জায়গায়। আমাদের হচ্ছে সরকার ভয় দেখিয়ে, দমন পীড়ন করে, লাঠি পেটা করে, গুম করে, পুলিশ গুন্ডা দিয়ে হামলা করে ভেবেছে আন্দোলনে তারা দমন করতে পারবে, রাজ সৃষ্টি করে মানুষকে ভয় দেখিয়ে রাখতে পারবে। কিন্তু মানুষ আর ভয় পাচ্ছেন না। সরকারের দমন পীড়ন কাজ করবে না। মাত্র তো রিহার্সাল চলছে। জনতা স্রোত নামলে আপনাদের গদি যখন নড়ে উঠবে, পালানোর জায়গা থাকবে না। এটা পরিষ্কার। বাঙালি বন্ধুরা আমার, আমরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন চাই। পরিষ্কার হয়ে আমরা বলেছি বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, বাংলাদেশের সকল নাগরিকের জন্য সাম্য, মানবিক পর্যায়ে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তার জন্য গণতন্ত্র ছাড়া আর কোন পথ নেই। গণতান্ত্রিক ব্যবস্থা যার ন্যূনতম প্রাথমিক ভাব হচ্ছে জনগণের ভোটের অধিকার। মানুষের ভোটে একটা নির্বাচিত সরকার এই রাষ্ট্র পরিচালনা করবে, তার ব্যাপারে কোন রকম আপোষ চলতে পারে না। আমরা জানি বাংলাদেশে যদি এই ন্যূনতম ব্যবস্থা কার্যকর না থাকে, এই দেশ আরো ভয়াবহ গভীর খাদে দিকে যাবে। কাজে এই সরকার কেবল নিজেদের স্বার্থে দেশের মানুষের উপর চিন্তার চালাচ্ছে তা নয়, তাই দেশের অস্তিত্বকে ভয়াবহ বিপদের দিকে ঠেলছে। কাজে আমাদের নিজেদের অস্তিত্বের জন্য, পুরো দেশের সার্বভৌমত্ব, মর্যাদা এবং অস্তিত্বের জন্য আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা লড়াই করতে হবে। মাহমুদুর রহমান বান্নার উপর হামলা হয়েছে, বাংলাদেশের মানুষ সেটা সহ্য করবে না। আমরা সম্মিলিতভাবে এই লড়াইটা পরিচালনা করবো। আপনারা সেই লড়াই অংশ নেবেন এবং আগামী দিনে আরো ঐক্যবদ্ধভাবে লড়াই পরিচালনার জন্য সকলে সমবেত হবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুরা আমার, ঐক্যবদ্ধ আন্দোলন করে ওঠার পর্যায়ে আমরা আছি। আবারও সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আবারও নিশ্চয়ই সংযুক্ত হব। ইন্টারনেটে যে সমস্যা, বাংলাদেশে 5G 4G কত কানেকশন, কত কথা শুনি, আসলে কাজ করতে গেলেই বোঝা যায় যে পরিস্থিতি আসলে কি। আশা করি আমরা আবারও সংযুক্ত হয়ে যাব অল্প সময়ের মধ্যে। তো যে বিষয়টা বলছিলাম, বাংলাদেশে ধরুন এই যে হামলার ঘটনা এবং এই ঘটনা নিয়ে স্থানীয় পুলিশের থানার যে ওসি যে মন্তব্য করেছেন সেটি খুবই ভয়াবহ। তিনি বলেছেন যে সরকারের বিরোধী কথা বলায় বা সরকারের সমালোচনা করায় স্থানীয় আওয়ামী লীগ যে সেখানে বাধা দিয়েছে। কিন্তু আমরা প্রত্যক্ষদর্শীদের সূত্র এবং
অন্যান্য টেলিভিশন, অন্যান্য পত্রিকার যে রিপোর্ট সবকিছু মিলিয়ে আমরা যেটি জানতে পেরেছি যে প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল, প্রত্যেকে লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতি নিয়েই গেছেন যে মাহমুদুর রহমান মান্না আসবেন, তার এই সমাবেশকে তার এই আশাটাকে ঠেকাতে হবে, তাকে ভয় দেখাতে হবে, ভীতি দেখাতে হবে, যেন তিনি সরকার বিরোধী কথা না বলেন, সরকারের সমালোচনা না করেন। আসলে এই যে অগণতান্ত্রিক সরকারের থেকে বর্তমান সরকারের যে অবস্থা, যে ফ্যাসিবাদী রূপ, তারা এখন কোনো ধরনের সমালোচনাই শুনতে চাচ্ছেন না। তারা কোনো ধরনের ন্যূনতম কোনো সমালোচনা শুনলেই তারা আসলে সেটিকে দমন করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এবং আমরা যারা দেশের বাইরে থেকে কথা বলি তাদের বিষয়ে তো যেসব গাত্রদাহ দেখছি, নানা বিবৃতি, নানা প্রচারণা, প্রপাগান্ডা চলছে। তো এগুলো হচ্ছে ফ্যাসিবাদের একটা রূপ। ফ্যাসিবাদী সরকার সবসময় চায় যে তাদের সবকিছু তারা দমন করে ফেলবে, এবং বর্তমানে প্রশাসন, পুলিশ থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা পর্যায়ে যেভাবে সরকার দলীয়করণ করেছে, যেভাবে তাদের অপকর্মের সাথে কর্মকর্তাদেরকে জড়িয়ে নিয়েছে, সে বিষয়টি আসলে খুবই ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে। তো আমরা একটু চেষ্টা করে দেখি কি হচ্ছে। আহ, 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 আশা করি আমরা আমরা সংযুক্ত হতে পারবো। আমরা একটু চেষ্টা করে দেখি সংযুক্ত হওয়া যায় কিনা। তো দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। এখন পুরো বাংলাদেশে যে রাজনীতিবিদরা যে শুধু অনিরাপদ তা কিন্তু নয়, প্রশাসনের কর্মকর্তা যারা সরকারকে এতদিন তোষণ করেছেন, সরকারকে পুষেছেন, তারাও কিন্তু এখন অনিরাপদ। আজকে একটি সংবাদ দেখলাম দৈনিক প্রথম আলোয় যে ভাঙার এক ইউনো নিজের নিরাপত্তার জন্য একটি শটগান কিনে এনেছেন, এবং তিনি গতকাল তার বাসার সামনে পুকুর পাড়ে সেটির টেস্ট গুলি চালিয়ে এলাকায় এখন আতঙ্ক তৈরি হয়েছে। যদিও তাদেরকে আনসার দেওয়া হয়েছে, অর্থাৎ আনসার দিয়ে, পুলিশ দিয়ে, আহ, আমার মনে হয় না যে ছাত্রলীগ, যুবলীগ সহ সরকারি বিভিন্ন সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যে জোরালো অবস্থান তারা যেভাবে নিজেদেরকে আহ, প্রচন্ড ক্ষমতায়িত মনে করে, সেই জায়গায় আসলে আমাদের মনে হয় না যে এইসব আনসার পুলিশ দিয়ে নিরাপত্তা তারা পাবেন। কারণ তারা যে ফ্রাঙ্কেস্টাইন তৈরি করেছেন, সেই ফ্রাঙ্কেস্টাইনই এখন তাদেরকে খেয়ে ফেলার উদ্যোগ নিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজন মহিলা আহ ইউনোকে আহত করা হয়েছে। আল্লাহর অশেষ রহমত, তিনি বেঁচে গেছেন। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে নিক্সন চৌধুরী নামে সরকার দলীয় আরেক এমপি এবং প্রধানমন্ত্রীর আত্মীয় কিভাবে একজন সরকারি কর্মকর্তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। তো আপনি আপনি যে দানব তৈরি করেছেন, সেই দানবই আপনার বিরুদ্ধে কাজ করবে। ইতিমধ্যে আমাদের প্রশাসনের লোকজন বুঝতে পারছে, আমাদের পুলিশ বাহিনীর অনেকে বুঝতে পারছে, আমাদের সরকারের অন্যান্য সেক্টরের অনেকেই বুঝতে পারছে যে এই ফ্রাঙ্কেস্টাইন কিভাবে তাদের ক্ষতিগ্রস্ত করছে। তো আমরা চেষ্টা করছি সংযুক্ত হওয়ার জন্য। আমি জানি না এটি সম্ভব হবে কিনা, তবে আশাবাদী আমি। আমি একটু দেখি। আপনারা বুঝতে পারছেন প্রায় 8-9 হাজার কিলোমিটার দূর থেকে এই লাইভটি করার চেষ্টা করছি, তাতেও অনেক সমস্যা দেখছি। তো আশা করি আমি সংযুক্ত হতে পারবো। আমার মনে হয় সেখানে কোনো সমস্যা হচ্ছে, যার ফলে
তারা সংযুক্ত হতে পারছেন না আমার সাথে আবারও। তবে দর্শক আপনারা যারা দেখছেন এই সরাসরি সম্প্রচারে এখনো অনেকেই সংযুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে অনুরোধ করব এই যে ফ্যাসিস্ট সরকার এই যে মধ্যরাতের ভোটের মাধ্যমে গায়ের জোরে জেকে বসা যে সরকার মানুষের কণ্ঠরোধ করছে, ভীতি প্রদর্শন করে নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে, সেই সরকারের বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। কারণ জনগণের শক্তি ছাড়া, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে না নামে, তাহলে এই ফ্যাসিবাদ কখনোই বাংলাদেশ থেকে বিতাড়িত হবে না। যদি বিচ্ছিন্নভাবে আপনারা আন্দোলন করেন, বিচ্ছিন্নভাবে অবস্থান নেন, তাহলে বিচ্ছিন্নভাবে আপনাদের উপর হামলা হবে। আপনারা তো জানেনই 10-এর লাঠি 1-এর বোঝা। তো আপনারা যদি সবাই সম্মিলিতভাবে যে যার অবস্থান থেকে আন্দোলন না করে একটি প্ল্যাটফর্মে এসে আপনারা যদি এই সরকারের বিরুদ্ধে অবস্থান নেন, লক্ষ্য এখন একটাই, ফ্যাসিবাদ থেকে মুক্তি। আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা আইনের শাসন চাই। আমরা পুলিশের চোখ রাঙানি চাই না, আমরা বিচার বিভাগের যে প্রতারিত হতে চাই না। আমরা চাই আইন সকলের জন্য সমান, বিচার বিভাগ স্বাধীনভাবে তার কাজ করবে, পুলিশ স্বাধীনভাবে তার কাজ করবে। প্রত্যেকের জায়গা থেকে একটি স্বাধীন দেশে আইন এবং সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হবে। কারো স্বপ্নে, কারো ইচ্ছায়, কারো গায়ে জোরে বাংলাদেশ পরিচালিত হবে না। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা যদি মনে করেন যে আপনারা নেমে আসবেন, আপনাদের প্রতি আহ্বান রইল, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আপনারা রাজপথে নামুন। নিশ্চয়ই আমরা আবারও গণতন্ত্রে ফিরে যেতে পারবো। দর্শক, যে মেসেজটি আমি পাচ্ছি, খুব সম্ভবত আমরা আর সংযুক্ত হতে পারছি না কোনো একটি গোলযোগ বা কোনো একটি সমস্যার জন্য। তো আপনারা যারা যোগ দিয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চেষ্টা করব বাংলাদেশের অনেক অনুষ্ঠান, অনেক কিছু আমরা সরাসরি এই চ্যানেলের মাধ্যমে দেখাতে, এবং আমরা চেষ্টা করছি এই ইউটিউব চ্যানেলটি, এই ফেসবুক চ্যানেলটিকে আমরা একটি পরিপূর্ণ অনলাইন টেলিভিশনে রূপ দেওয়ার। নিশ্চয়ই আপনাদেরকে পাশে পাবো সেই পরিকল্পনায়। এবং বাংলাদেশ থেকে যারা বিভিন্নভাবে আমার সঙ্গে কাজ করতে চান, সিটিজেন জার্নালিজম করতে চান, তারা নিশ্চয়ই আমাকে ইনবক্স করবেন। যখন যে অবস্থায় যেখানেই আপনারা যাই কিছু ঘটুক, আমি আমার কাছে যে যন্ত্রপাতি আছে বা আমি যতটুকু ইকুইপড, তাতে আমি যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গা থেকে সরাসরি সম্প্রচার করতে সক্ষম। তো আশা করি আবারও দেখা হবে, আপনারা সাড়া দেবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে অনুরোধ করব, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে দিন, যেন সঙ্গে সঙ্গে আপনারা খবর পেতে পারেন যখন যে অনুষ্ঠানটি শুরু হবে। পাশাপাশি ফেসবুক পেজে লাইক এবং ফলো করে আপনারা সঙ্গে থাকুন, যেন নোটিফিকেশন পেতে পারেন যে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।